বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। রাজশাহী কোর্ট মহাবিদ্যালয় কর্তৃক আয়োজিত আজকের অনলাইন ক্লাসে তোমাদের শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো এবং বাসায় নিরাপদে থেকে এই অনলাইন ক্লাসগুলো করছো। তো আজকের ক্লাস দেখো, ব্যবসায় শিক্ষা বিভাগ, শ্রেণী দ্বাদশ, বিষয় হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্র, অধ্যায় উৎপাদন ব্যয় বিবরণী, বেতন মজুরি হিসাব। এবং ক্লাসটি নিতে যাচ্ছি আমি মোহাম্মদ জাবেদুল ইসলাম জাবেদ, প্রভাষক, হিসাব বিজ্ঞান বিভাগ, রাজশাহী কোর্ট মহাবিদ্যালয়। তো ক্লাস শুরু করা যাক। প্রথমেই দেখো, আমি তোমাদের একটি অঙ্ক তুলেছি। রশিদ মিনারেল কারখানায় ৬০ জন শ্রমিক প্রত্যেক সপ্তাহে ৪৮ ঘন্টা কাজ করেন। তারা ঘন্টা প্রতি ১২ টাকা হারে স্বাভাবিক মজুরি পান। মার্চ মাসের দ্বিতীয় সপ্তাহে কারখানায় মোট ৪৮ ঘন্টা কাজ চালু থাকে। ওভারটাইম মজুরির হার স্বাভাবিক মজুরির দ্বিগুণ। শ্রমিকগণ নিয়মিত মজুরির ৪৫% বাড়ি ভাড়া ভাতা, ২৫% যাতায়াত ভাতা এবং ৫% চিকিৎসা ভাতা পান। পক্ষান্তরে শ্রমিকগণ স্বাভাবিক মজুরি 10% প্রভিডেন্ট ফান্ড, ২.৫% কল্যাণ তহবিল এবং অগ্রিম মজুরি বাবদ জন প্রতি ৫ টাকা এবং আয়কর বাবদ জন প্রতি ৩ টাকা কর্তন করা হয়। এটা বেতন মজুরির একটি অঙ্ক। এর আগে আমি বেতন মজুরির একটি অঙ্ক শিখাইছিলাম তোমাদের। আজকে একটু ভিন্ন টাইপের অঙ্ক আজকে শেখাচ্ছি। এবং করণীয়গুলো দেখো, ওভারটাইম মজুরির পরিমাণ নির্ণয় করতে বলেছি, মোট উপার্জনের পরিমাণ এবং নিট মজুরির পরিমাণ নির্ণয় করতে বলা হচ্ছে। দেখো, আমি অঙ্ক শুরু করছি। প্রথমেই ওভারটাইম মজুরির পরিমাণ। ক নাম্বার, ওভার টাইম মজুরির পরিমাণ নির্ণয়। দেখো ওভারটাইম মজুরির পরিমাণ কিভাবে নির্ণয় করতে হয়। দেখো, সপ্তাহে ৪৮ ঘন্টা স্বাভাবিক কাজ হয়, কিন্তু কারখানায় টোটাল মোট কয় ঘন্টা কাজ হয়েছে? ৬৫ ঘন্টা। তাহলে আমাদের ৬৫ ঘন্টা মোট কাজ হয়েছে আর স্বাভাবিক কাজ হয়েছে ৪৮ ঘন্টা। তাহলে ওভারটাইম ঘন্টাটা বের করে নিই। ওভারটাইম ঘন্টা সমান সমান ৬৫ ঘন্টা থেকে আমরা যদি ৪৮ ঘন্টা বাদ দিই, অর্থাৎ ১৭ ঘন্টা, তাহলে আমাদের ওভারটাইম ঘন্টাটা পেয়ে গেলাম। অর্থাৎ অতিরিক্ত কত ঘন্টা কাজ করা হয়েছে? ১৭ ঘন্টা। এখন ওভারটাইমের রেট আমরা বের করব। দেখো, তারা ঘন্টা প্রতি স্বাভাবিক ১২ টাকা হারে মজুরি পান। আর ওভারটাইমের জন্য দেখো বলছে স্বাভাবিক হারে মজুরির দ্বিগুণ হবে, ওভারটাইমটা দ্বিগুণ হবে। অর্থাৎ ওভারটাইম রেট, ওভারটাইম হার, ওভারটাইম যে হারটা আছে ওটা হচ্ছে ১২ গুণিত ২, অর্থাৎ ২৪ টাকা। তাহলে আমাদের পেয়ে গেলাম। এখন আমাদের অতএব ওভারটাইম মজুরি সমান সমান ১৭ ঘন্টা গুণিত ২৪ টাকা। কয়জন শ্রমিক? ৬০ জন গুণিত ৬০ জন। তাহলে আমাদের দাঁড়াচ্ছে হচ্ছে ২৪,৪৮০ টাকা। আমরা সহজেই বুঝতে পারলাম যে কিভাবে ওভারটাইম মজুরির পরিমাণ নির্ণয় করা যায়। তোমরা সহজেই বুঝতে পারলাম, এভাবেই ওভারটাইম মজুরি আমরা নির্ণয় করতে হয়। এবার দেখো, আমি চলে যাব প্রশ্ন নাম্বার খ। নাম্বার প্রশ্নে দেখো বলেছে মোট উপার্জনের পরিমাণ। আমি তোমাদের এই ৩টা প্রশ্ন শেখানোর পরও একটা বিষয় আরেকটা আছে, জাবেদা। আমি জাবেদাটাও দেখিয়ে দেবো, কারণ প্রশ্নে জাবেদাও হয়তো বা আসতে পারে। সেক্ষেত্রে বেতন মজুরি সংক্রান্ত জাবেদা কিভাবে করতে হয় সেটাও তোমরা শিখে নেবে। তাহলে এখন খ নাম্বার দেখো, মোট উপার্জনের পরিমাণ। মোট উপার্জনের পরিমাণ নির্ণয়। এই মোট উপার্জনের পরিমাণ নির্ণয় দেখো কিভাবে করতে হচ্ছে। মোট উপার্জনের পরিমাণ নির্ণয়। দেখো, বিবরণ
বিস্তারিত টাকা আর মোট টাকা, এ হচ্ছে বিষয়, বিস্তারিত টাকা আর মোট টাকার পরিমাণ। এখন দেখো আমাদের কিভাবে নির্ণয় করতে হয়। আমরা এর আগে শিখাইছিলাম যে মোট উপার্জনগুলো কি কি। আরেকবার রিপিট করি আমি, এর আগের ক্লাসে কিন্তু তোমাদের শেখানো হয়েছে। মূল মজুরি বা বেতন, যেহেতু এখানে মজুরি সংক্রান্ত তাই মজুরি, ওভারটাইম, উপার্জনগুলো বলছি, মহার্ঘ ভাতা, চিকিৎসা ভাতা, যাতায়াত ভাতা, বাড়ি ভাড়া ভাতা, আপ্যায়ন ভাতা, উৎসব ও বরস ভাতা, এগুলো হচ্ছে উপার্জন। এই অঙ্কে কি কি আছে? মূল মজুরি আছে, ওভারটাইম আছে, বাড়ি ভাড়া আছে, যাতায়াত আছে, চিকিৎসা আছে। সেক্ষেত্রে এখন আমি উপার্জনগুলো লিখবো। মূল মজুরি, মূল মজুরি, 1 নম্বর মূল মজুরি। মূল মজুরি দেখো 48 ঘন্টা কাজ করেছে, 12 টাকা করে রেট আর 60 জন। তাহলে মূল মজুরিটা হলো কত? মূল মজুরিটা হলো, দেখো আমরা ক্যালকুলেশন করে পাচ্ছি 34,560 টাকা। এবার দেখো ওভারটাইম, আর একটা উপার্জন ওভারটাইম, ওভারটাইম মজুরি। ওভারটাইম মজুরি কত? দেখো ওভারটাইম মজুরিটা হচ্ছে, আমরা বের করে রেখেছি ক হতে 24,480 টাকা। এবার দেখো বাড়ি ভাড়া ভাতা, বাড়ি ভাড়া ভাতা, বাড়ি ভাড়া ভাতা, বাড়ি ভাড়া ভাতা হচ্ছে বলা হচ্ছে যে মজুরির মূল মজুরি অর্থাৎ নিয়মিত মজুরি অর্থাৎ এই টাকাটার উপর, এই যে 34,560, এটার উপর সবসময় ধরবা 45% বাড়ি ভাড়া ভাতা, 25% যাতায়াত, 5% চিকিৎসা, 45%। এটার উপর আমরা 45% করব। 45% করে যত হয় তত হচ্ছে তোমাদের দেখো আমরা 34,560 গুণিত 45 ভাগ 100 অর্থাৎ 15,552 টাকা। 15,552 টাকা, 15,552 টাকা। এবার আসো আমরা যাতায়াত ভাতায় যাই। যাতায়াত ভাতা, যাতায়াত ভাতা বলা হচ্ছে 25%। দেখো 25%। আমরা সবসময় ওই মূল মজুরির উপরই কাটবো। 34,560 গুণিত 25 ভাগ 100, তাহলে আমাদের হলো 8,640 টাকা। 8,640 টাকা। আর থাকলে হচ্ছে তোমাদের যাতায়াত গেল, এখন চিকিৎসা ভাতা থাকবে, এটা উপার্জন। চিকিৎসা ভাতা, চিকিৎসা ভাতা হচ্ছে 5%, 5%। তাহলে আমাদের দেখো 34,560 গুণিত 5 ভাগ 100 অর্থাৎ 1,728 টাকা। 1,728 টাকা। এখন আমরা এগুলো যোগ করে দেবো। আর উপার্জন কিন্তু নাই, উপার্জন মোট 5টা। এই উপার্জনগুলো যোগ করে দিয়ে হচ্ছে 84,960 টাকা, অর্থাৎ 84,960 টাকা। এইভাবে আমরা যোগ করে দিলাম। পরীক্ষা হলে এইভাবে করতে হবে, 84,960 টাকা। দেখো আমাদের মোট উপার্জনের পরিমাণ কিন্তু হয়ে গেল নির্ণয় করা। মোট উপার্জনের পরিমাণ হচ্ছে 84,960 টাকা। তাহলে আমাদের খ নম্বরও শেষ। তাহলে সহজে বুঝতে পারছো, যত উপার্জন এখানে কিন্তু মহার্ঘ ভাতা যদি থাকতো আমরা বসাতাম, বা উৎসব বা বনস ভাতা যদি উৎসব বা বনস ভাতা যদি থাকতো তাহলে বসাতাম, বা এখানে যদি হতো তোমার আপ্যায়ন ভাতা যদি থাকতো বসাতাম, কিন্তু এগুলো নাই। আর এক অঙ্ক হয়তো বা থাকতে পারে, সেক্ষেত্রে তোমাদের ওগুলো উপার্জনের মধ্যে রাখতে হবে বা ধরতে হবে। এখন আমরা চলে যাব প্রশ্ন নাম্বার গ। প্রশ্ন নাম্বার গ দেখো, নিট মজুরির পরিমাণ নির্ণয়। গ নাম্বার প্রশ্ন এখন আমরা করছি, নিট মজুরির পরিমাণ নির্ণয়।
নিট মজুরির পরিমাণ নির্ণয় করবো এখন আমরা। দেখো নিট মজুরির পরিমাণ কিভাবে নির্ণয় করতে হয়। দেখো তোমরা, এই সেই ছক, বিবরণ, বিস্তারিত টাকা, মোট টাকা, এই সেই ছক। এখন আমাদের মোট উপার্জন থেকে মোট কর্তনগুলো বাদ দিলে আমরা নিট পাবো। এই সূত্রটা কিন্তু আগের ক্লাসে শেখানো হয়েছে। তাহলে আমরা মোট উপার্জনটা লিখে দিই। মোট উপার্জন, মোট উপার্জন এটা হচ্ছে খ হতে, খ হতে আমরা মোট উপার্জন কত টাকা সেটা আমরা জানি, 84,960 টাকা। এই ঘরে লিখবো 84,960। এখন লিখবো বাদ কর্তন সমূহ, কর্তন সমূহ। আর কি কি কর্তন আছে আমরা দেখি। কর্তন দেখো আছে, এখানে বলা হচ্ছে কর্তন পক্ষান্ত সমীকরণ, স্বাভাবিক মজুরি, 10% প্রভিডেন্ট ফান্ড, প্রভিডেন্ট ফান্ড, কল্যাণ তহবিল, অগ্রিম মজুরি এবং আয়কর, 4টা কর্তন। আমি কিন্তু কর্তনের নামগুলো তোমাদের শিখাইছিলাম। জরিমানাও নামে একটা কর্তন ছিল, তারপরে প্রভিডেন্ট ফান্ডে ঋণ কর্তন, কিন্তু এখানে যেহেতু নাই ওগুলো বসানো যাবে না, যেগুলো আছে কর্তন সেগুলো বসাতে হবে। প্রভিডেন্ট ফান্ড অর্থাৎ ভবিষ্যৎ তহবিল, প্রভিডেন্ট ফান্ড, প্রভিডেন্ট ফান্ড, প্রভিডেন্ট ফান্ড কত পার্সেন্ট? 10%, 10% আমাদের বসাতে হবে। কার উপর করতে হবে? সব সময় মূল মজুরির উপর ধরতে হবে। আমরা কিন্তু মূল মজুরির উপর জানি 34,560 টাকা, 10% হচ্ছে 3,456 টাকা, 3,456 টাকা। এবার কল্যাণ তহবিল, আমরা কল্যাণ তহবিল সবসময় এটা সবসময় মূল মজুরির উপরই দেখাতে হবে, অর্থাৎ 34,560 গুণিত 10%, এভাবে দেখাতে হবে। এবার দেখো তোমাদের কল্যাণ তহবিল, কল্যাণ তহবিল এটাও মূল মজুরির উপর দেখাতে হবে। 34,560 গুণিত কত পার্সেন্ট? কল্যাণ তহবিল, কল্যাণ তহবিল 2.5%, 2.5%, 2.5%। তাহলে আমাদের কল্যাণ তহবিল যেটা হচ্ছে সেটা হচ্ছে 864 টাকা, 864 টাকা। তারপর অগ্রিম মজুরি, অগ্রিম মজুরি এটা একটা কর্তন। দেখো অগ্রিম মজুরি কি বলেছে প্রশ্ন, দেখো জন প্রতি অগ্রিম মজুরি 5 টাকা করে এবং আয়কর জন প্রতি 3 টাকা করে, মানে একজন 5 টাকা। তাহলে 60 জন আছে আমাদের, তাহলে 60 জন কত? 5 গুণিত 60, অর্থাৎ 5 6 30, 300 টাকা। তাহলে আমরা সহজে বুঝতে পারলাম। আর আয়কর হচ্ছে এটাও কর্তন, আয়কর প্রদান, এটা 3 টাকা করে, 3 গুণিত 60 জন, তাহলে আমাদের 3 6 18, 180 টাকা। এ হচ্ছে কর্তন। কর্তনগুলো যোগ করলে কত হয়? কর্তনগুলো যোগ করলে হচ্ছে 4,800 টাকা, 4,800 টাকা কর্তন। এখন আমরা এই কর্তনগুলো বাদ দিয়ে দেবো মোট উপার্জন থেকে। দেখো বাদ কর্তন, তাহলে কর্তনগুলো বাদ দিয়ে দিলে যেটা হচ্ছে 80,160 টাকা, এটা থেকে এটা বাদ, 80,160 টাকা। এটার নাম হচ্ছে নিট মজুরি। তাহলে আমরা নিট মজুরি সহজেই বুঝতে পারলাম যে নিট মজুরি কিভাবে নির্ণয় করতে হবে। তাহলে আমরা দেখো প্রথমে মোট উপার্জন বের করলাম, মোট উপার্জনটা বসালাম, এটা ক্ষয়ে কিন্তু আমরা বের করে শিখাইছি। তারপরে কর্তনগুলো বাদ দিয়ে দিলাম। এই যে কর্তন 1 2 3 4টা কর্তন আছে, এখানে 4টা কর্তন বের করলাম কিভাবে? সবসময় পার্সেন্টেজগুলো মূল মূল মজুরির উপর, মূল মজুরি কিন্তু বের করা ছিল আমাদের মোট উপার্জনের ভিতর, সেখান থেকে আমরা সব বের করে নিয়ে আমরা এটা বসালাম মোট কর্তন। মোট উপার্জন থেকে মোট কর্তন বাদ দিয়ে যে টাকাটা হলো সেটা হচ্ছে নিট মজুরি। এ হচ্ছে নিট মজুরি পরিমাণ নির্ণয়। এভাবেই আমাদের নির্ণয় করতে হয়। এখন আমি যেটা দেখাবো তোমাদের জাবেদা কিভাবে করতে হয়। তাহলে দেখো তোমরা কিভাবে জাবেদা যদি দেয় অঙ্কে সেক্ষেত্রে কিভাবে করতে হয়।
আমরা প্রথমেই জাবেদার ছকটা টানবো। তোমরা সবাই জানো যে জাবেদার যে ছক, হ্যাঁ, রশিদ রশিদ মিনারেল এর জাবেদা, বেতন মজুরি সংক্রান্ত জাবেদা। আমরা জানি জাবেদার ছক, সবাই তোমরাও জানো জাবেদার ছক কিভাবে করতে হয়। দেখো আমরা জাবেদার ছকটা করছি। জাবেদার ছকে ঘর সংখ্যা 5টি। তারিখ, বিবরণ, খতিয়ান পৃষ্ঠা, ডেবিট টাকা, ক্রেডিট টাকা, এই হচ্ছে জাবেদার ছক। তোমরা সবাই জানো জাবেদার ছক এটা। এখন আমরা জাবেদা করছি। প্রথম যে জাবেদা সেটা হচ্ছে যেহেতু মজুরি, তাই লিখতে হবে মজুরি হিসাব ডেবিট। এখানে তারিখ নাই, তারিখ দেওয়ার দরকার নাই। মজুরি হিসাব ডেবিট, প্রদেয় মজুরি ক্রেডিট, প্রদেয় মজুরি ক্রেডিট। মোট 4টা জাবেদা আমরা থাকে, 4টা জাবেদা দেখাতে হবে তোমাদের। সাধারণত 3টা হয়, কিন্তু যদি প্রভিডেন্ট ফান্ড থাকে তাহলে প্রভিডেন্ট ফান্ডের একটা আলাদাভাবে জাবেদা দেখাতে হবে। তাহলে আমাদের এখানে 4টা জাবেদা সিরিয়াল, এটা সব ঠিক রাখবে। দেখো কিভাবে টাকাগুলো বসাচ্ছে সেটা খেয়াল করবে। মজুরি হিসাব ডেবিট, প্রদেয় মজুরি হিসাব ক্রেডিট, প্রদেয় মজুরি হিসাব ক্রেডিট। এখন এইখানে যে টাকাটা হবে সেটা হচ্ছে 60 জন শ্রমিকের মোট উপার্জনের পরিমাণ, টাকাটা এখানে হবে মোট উপার্জনের পরিমাণ। অর্থাৎ মোট উপার্জনের পরিমাণ ছিল কত? আমাদের 84,960 টাকা ছিল। খেয়াল করো, 84,960 টাকা ছিল। এখানে আমরা 84,960 টাকা বসিয়ে দিলাম। এটা হচ্ছে মোট উপার্জনের পরিমাণ। যেহেতু এখানে লিখতে হবে মোট উপার্জনের টাকা অনুমোদন হলো, মোট উপার্জনের টাকা অনুমোদন হলো। এই হচ্ছে বিষয়। ক্লিয়ার টাইম। এবার দ্বিতীয় জাবেদাটা হচ্ছে তোমাদের, দেখো দ্বিতীয় জাবেদাটা কি? মজুরি ডেবিট, প্রদেয় মজুরি ক্রেডিট। এখানে প্রদেয় মজুরিকে আমরা ডেবিট করব। প্রদেয় মজুরি হিসাব ডেবিট, প্রদেয় মজুরি হিসাব ডেবিট, প্রদেয় মজুরি হিসাব ডেবিট, প্রদেয় ভাউচার ক্রেডিট, প্রদেয় ভাউচার হিসাব ক্রেডিট। এই হচ্ছে জাবেদা। প্রদেয় মজুরির টাকাটা এটাই হবে 84,990। আর প্রদেয় ভাউচারের টাকাটা হবে যেটা নিট মজুরি, অর্থাৎ আমাদের মোট কর্তন, উপার্জন থেকে কর্তনগুলো বাদ দিয়ে যে টাকাটা হয়েছে, অর্থাৎ 80,160 টাকা। দেখো সেটা বসাতে হবে। এখন কি সমান হয়েছে ডেবিট ক্রেডিট? না, তাহলে আরো কিছু ক্রেডিট লিখতে হবে। ক্রেডিট গুলো হচ্ছে যেগুলো কর্তন, সেগুলো ক্রেডিট লিখতে হবে। অর্থাৎ কর্তন কোনগুলো কর্তন ছিল? একটা প্রভিডেন্ট ফান্ড ছিল, প্রভিডেন্ট ফান্ড ক্রেডিট, কর্তনগুলো থাকলে ক্রেডিট করতে হবে। আর কল্যাণ তহবিল ছিল, প্রভিডেন্ট ফান্ড, কল্যাণ তহবিল ছিল ক্রেডিট। আরেকটা ছিল হচ্ছে অগ্রিম মজুরি ক্রেডিট ছিল। আর আরেকটা ছিল হচ্ছে তোমার আয়কর প্রদান, এই 4টা ক্রেডিট। মানে এই 4টা টাকাগুলো আমাদেরকে লিখে দিতে হবে। তাহলে প্রভিডেন্ট ফান্ড ছিল 3456 টাকা। কল্যাণ তহবিল ছিল, তোমরা জানো যে কল্যাণ তহবিলের টাকা কত ছিল? 864 টাকা, 864 টাকা। অগ্রিম মজুরি ছিল 300 টাকা, আর ইয়া ছিল 180 টাকা। এই হচ্ছে জাবেদা। আর এগুলো বলতে হবে যে হিসাবভুক্ত করা হলো, ব্যাখ্যায় দিতে হবে হিসাবভুক্ত করা হলো। এখন দেখো তোমাদের 3 নম্বর জাবেদা। এখানে যে প্রদেয় মজুরি, এখানে ক্রেডিট ছিল, এখানে যে ডেবিট করেছি, এখানে যে ক্রেডিট ছিল প্রদেয় ভাউচার, এখানে যে আমরা আবার ডেবিট করে দেবো। প্রদেয় ভাউচার ডেবিট, প্রদেয় ভাউচার হিসাব ডেবিট,
নগদান বা ব্যাংক হিসাব ক্রেডিট। টাকাটা যেভাবে নিবা, যদি চেকে নাও তাহলে ব্যাংক হিসাব লিখবো, আর যদি নগদ দিই তাহলে আমরা নগদান হিসাব লিখবো। এই টাকাটা হচ্ছে যেটা নিট, অর্থাৎ কর্তন বাদ দেওয়ার পর যে টাকাটা, সেই টাকাটা আমরা অর্থাৎ কর্মচারীরা বা শ্রমিকগণ যে টাকাগুলো নিয়ে যাবে প্রতিষ্ঠান থেকে, সেই টাকাটা এখানে লিখতে হবে। অর্থাৎ ৮০,০০০, এই অঙ্ক অনুযায়ী ৮০,১৬০ টাকা আমাদের হিসাবভুক্ত করা হলো, লিখে দিতে হবে। এখন দেখো আমাদের যে বিষয়টা দেখাতে হবে লাস্ট সেই জাবেদা, সেটা হচ্ছে এখানে আমরা দেখব যে প্রভিডেন্ট ফান্ড নামে কোনো এন্ট্রি আছে নাকি। আছে, প্রভিডেন্ট ফান্ড, সেটারও আমাদের জাবেদা দেখাতে হবে একটা। প্রভিডেন্ট ফান্ড হিসাব ডেবিট, প্রভিডেন্ট ফান্ড হিসাব ডেবিট, প্রদেয় বা অনুমোদিত প্রভিডেন্ট ফান্ড ক্রেডিট। প্রদেয় প্রভিডেন্ট ফান্ড ক্রেডিট, প্রভিডেন্ট ফান্ডের যে টাকাটা সেটা আলাদাভাবে দেখাতে হবে, অর্থাৎ ৩,৪৫৬ টাকা। এই অঙ্ক অনুযায়ী তোমাদেরকে লিখে দিতে হবে যে হিসাবভুক্ত করা হলো। এই তিনটা জাবেদায় হিসাবভুক্ত করা হলো। এভাবে আমাদের জাবেদা শিখতে হবে। প্রথম জাবেদাটা হচ্ছে মোট উপার্জনের পরিমাণ, মজুরি ডেবিট, প্রদেয় মজুরি ক্রেডিট। যদি আমাকে বেতন থাকতো, বেতন হিসাব ডেবিট, প্রদেয় বেতন হিসাব ক্রেডিট। এখানে মোট উপার্জন। দ্বিতীয় জাবেদায় এখানে যে প্রদেয় মজুরি ক্রেডিট করেছে এটা ডেবিট করব, প্রদেয় ভাউচার ক্রেডিট করব। প্রদেয় মজুরির টাকাটা মোট উপার্জনে থাকবে, আর প্রদেয় ভাউচার নিট, অর্থাৎ কর্তন বাদ দেওয়ার পর যে টাকাগুলো সকলের ৬০ জন টোটাল মিলে। আর আলাদাভাবে ক্রেডিট করতে হবে যত কর্তনগুলো আছে, টোটাল কর্তনের টাকাগুলো ক্রেডিট করতে হবে। যদি এখানে ৩ জন শ্রমিক থাকতো তো ৩ জনারা যোগ করে প্রভিডেন্ট ফান্ডের টাকা হতো, সকল টোটাল যোগ করে আলাদা আলাদা ভাবে দেখা হতো। তৃতীয় জাবেদা, এখানে যে প্রদেয় ভাউচার ক্রেডিট আছে এখানে ডেবিট করে দিতে হবে। আর এখন নগদান বা ব্যাংক হিসাব ক্রেডিট, অর্থাৎ যেভাবে টাকাটা নিয়ে যাবে সেভাবে আমরা নিয়ে যাব। এখানে নিট মজুরির পরিমাণটা দেখাতে হবে। আর অঙ্কে যদি প্রভিডেন্ট ফান্ড থাকে তাহলে আমাদের প্রভিডেন্ট ফান্ডের একটা জাবেদা দেখাতে হবে, অর্থাৎ ভবিষ্যৎ তহবিল বা প্রভিডেন্ট ফান্ড হিসাব ডেবিট, প্রদেয় প্রভিডেন্ট ফান্ড বা প্রদেয় ভবিষ্যৎ তহবিল ক্রেডিট, যে টাকাটা আছে সেটা জাবেদাটা দেখাতে হবে। আমরা এভাবে জাবেদা করতে হয়। তাহলে তোমরা সহজেই বুঝতে পারলা যে কিভাবে এই জাবেদাগুলো করতে হচ্ছে। এবং তোমাদের সবচেয়ে বড় বিষয় হচ্ছে বেতন মজুরির এরকম নিয়মের অঙ্ক অথবা এর আগের যে অঙ্ক শেখানো হয়েছিল, এই দুই নিয়মের মধ্যেই আসার সম্ভাবনাটা 100%। এবং পরীক্ষায় তোমাদের এই দুই নিয়মের মধ্যেই একটা নিয়ম দিয়ে থাকে। তো তোমরা আশা করি পরীক্ষায় পারবে অঙ্কগুলো। এবং এখন যে কাজটা করবে, বই আছে সে বই থেকে তোমরা এই উদাহরণগুলো, এরকম টাইপের অঙ্কগুলো দেখবে। যদি কোনো প্রবলেম থাকে তাহলে আমাকে কমেন্ট বক্সে জানাবে। তো আজকের মতো এখানেই ক্লাস শেষ করছি। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, খোদা হাফেজ।